সংকটময় পরিস্থিতি আমরা সবাই পার করছি, খুব স্বাভাবিক ভুল করা। তবে একটু বাড়তি সচেতন থাকতে হবে এই সংকটময় পরিস্থিতিতে যাতে খুব বেশি ভুল আমরা না করি, কারণ আমাদের একটি ভুল আমাদের নিজেদের জন্য যেমন হুমকি বয়ে আনতে পারে, একই সাথে আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে আমাদের পরিবার, প্রিয়জনেরা। তাই প্রত্যেকে বাড়তি সচেতন হতে হবে। সংকটের এই সময় যদি কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মেই থাকে, তবে সেই জন্যই আমাদের করোনা হেল্প ডেস্কের এই আয়োজন, যেখানে জুলহাস জুবাইর আপনাদের এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো। সরাসরি ফোন করতে পারেন আপনারা, কিংবা লিখে জানাতে পারেন আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসাগুলো, যার উত্তর দিতে একই ধারাবাহিকতায় আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ বিএসএমএমইউ। আমাদের সাথে আছেন ডাক্তার শারমিন আব্বাসী, যিনি সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়া আর অল্প সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন ডাক্তার আবু সাইদ শিমুল, শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়াও আজ আমাদের সাথে একজন অতিথিকে আমরা আশা করছি হয়তো অল্প সময়ের মধ্যে তিনি আমাদের সাথে যুক্ত হবেন, ডাক্তার আবু জামিল ফয়সাল, যিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। করোনায় গত 24 ঘন্টায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 1837 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দেশে কোভিড-19-এ মোট প্রাণহানি এখন 6194 জনের। এছাড়াও এই পর্যন্ত 4,32,333 জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14,060টি। সুস্থ হয়েছেন এ সময় 1,693 জন। সর্বমোট সুস্থ 3,49,542 জন। মৃত 21 জনের মধ্যে 17 জন পুরুষ, নারী 4 জন। দর্শক, আপনাদের প্রতিদিন কিন্তু একটা আহ্বান জানাই যে নিজেদের সচেতন করবার জন্য যা যা করণীয় অবশ্যই তা করতে হবে এবং কোনোভাবেই ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু ভোগান্তিতে পড়তে হবে। আর যারাই ফোন দিচ্ছেন তাদের প্রতি একটু অনুরোধ, দয়া করে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন। তাতে করে আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসা বুঝতে আমাদের সুবিধা হবে, নতুবা স্বয়ংক্রিয়ভাবে আপনাদের সংযোগটি বিচ্ছিন্ন হবে। যারা লিখে জানাচ্ছেন আমাদের, তাদেরকে অনুরোধ একটু বিস্তারিত লিখবেন। একজন দর্শক আমাদের সাথে আছেন, দর্শকের ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে আপনি প্রশ্নটি জানাবেন। অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিবেন। আমার আছে 2-3 বছর পর্যন্ত মানে গাড়ে ব্যথা করে, সব সময় গাড়ে ব্যথা করে। কে বলছেন? আপনার বয়সটা একটু বলবেন আমাদের। বয়স 28। 28। কি নাম আপনার? মুক্তা। মুক্তা জি। মুক্তা, কয় বছর ধরে ঘাড় ব্যথা করে? আজকে 2-3 বছর। 2 থেকে 3 বছর ঘাড় ব্যথা করে। মানে অনেক ডাক্তার দেখে, আচ্ছা, এক্সরেতে কিছু আসেনি? ভিটামিন ডি সমস্যা। ভিটামিন ডি সমস্যা? জি। আচ্ছা, ওষুধ খাইছি, এখন কয়েকদিন ভালো ছিলাম, এখন আবার শুরু হয়েছে। সেক্ষেত্রে একটু জানতে চাই, আপনার ঝুঁকে কাজ করলে ঘাড় ব্যথাটা বাড়ে কিনা, বা হাত উঠিয়ে কাজ করতে গেলে নিচের দিকে তাকাই, কোনো কাজ করলেই করে, আবার অনেক সময় এমনিতেই করে, সারাক্ষণ করতে থাকে। আর মানে যখন ঘাড়ে ব্যথা করে তখন মাথা ঘুরায়, মানে মাথার মধ্যে কিরকম করে আমি বলতে পারি না। ঘাড়ে ব্যথার সাথে মাথার সমস্যা। ঘাড়ে ব্যথার সাথে মাথার সম্পর্ক স্বাভাবিকভাবে আছে। ঘাড় ব্যথা করলে মাথা ঘুরতেই পারে। প্রফেসর মোস্তফা জামান, আপনার যদি আর কোনো জিজ্ঞাসা থাকে, নতুবা আবার আমার আজকে 9 বছর হয়েছে বিয়ে হয়েছে, মানে বাচ্চা কাচ্চা হয় না। 9 বছর হয়েছে বিয়ে হয়েছে, আপনাদের কোনো সন্তান নেই। সেক্ষেত্রে আপনাদের স্বাভাবিকভাবেই যে পরীক্ষাগুলো কি সব করা হয়েছে কিনা? হ্যাঁ, সব পরীক্ষা নিতে করাইছে দুইজনেরই। আচ্ছা, এবারে তাহলে একটু জিজ্ঞেস করি, আপনার এবং আপনার স্বামীর দুজনের টিএসএইচ বা থাইরয়েড টেস্ট করেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা করাইছি। রিপোর্ট নরমাল ছিল? নরমাল ছিল, আমার নরমাল ছিল, তবে আমার হাজবেন্ডের করে নাই, ওরে তো দেয় নাই। উনাকে দেয়নি? আচ্ছা, উনার সিমেন অ্যানালাইসিস করা হয়েছিল? না, করা হয়নি। আপনার বা আপনার হাজবেন্ডের কারো কি বহুমূত্র বা ডায়াবেটিস রোগ আছে কিনা? না না, ডায়াবেটিস নেই। ডাক্তার শারমিন আব্বাসী, যদি শরীরের ওজন কত জানতে চাচ্ছিলাম একটু। শরীরের ওজন কত? মুক্তা, আপনার 52 কেজি ছিল। 52 কেজি। ডাক্তার শারমিন আব্বাসী, আপনি যদি আর কিছু জানবার থাকে। না জুবাইর, আপনি তো সবকিছুই জেনে দিয়েছেন। আমার কাছে মনে হয় অধ্যাপক মোস্তফা জামান আগের অংশটি যদি বলে ফেলেন, তারপরে আমি বাকিটা। নিশ্চয়ই প্রফেসর মোস্তফা জামানের কাছ থেকে উত্তর নিব, তবে তার আগে আমাদের সাথে যেহেতু ডাক্তার আবু জামিল ফয়সাল যুক্ত হয়েছেন, তাকে একটু প্রশ্ন আছে একটি, তার কাছে একটু প্রশ্নটির উত্তরটা আমরা নিয়ে নিতে চাই, তারপর আমরা দর্শকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ডক্টর ফয়সাল, স্বাভাবিকভাবে এখন যে সময়টা আমরা পার করছি, প্রতিদিন দেখছি কিন্তু আমরা সংক্রমণের মাত্রা বেড়েই চলেছে।
গত 2-1 দিনের কথা যদি বলি, 1800-র উপরে নতুন করে আমরা প্রতিদিন কোভিড-19 রোগী শনাক্ত করতে সক্ষম হচ্ছি। তাতে করে কিন্তু একটা বিশেষ দিক আমরা জানতে পারছি যে না, আমরা নিশ্চিত হতে পারছি কত সংখ্যক রোগী আক্রান্ত হয়েছেন, যাতে করে তাদের প্রত্যেকের জন্য একটা আলাদা ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু দ্বিতীয় ওয়েভের যে কথাটা আমরা এতদিন ধরে বলছি, তার ঠিক আগ মুহূর্তে এই যে ঊর্ধ্বগতি সংক্রমণের, তাকে আপনাদের কোনোভাবে ভাবিয়ে তুলছে কিনা বা এটার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন কিনা? আপনার এই প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে দ্বিতীয় ওয়েভ বা শীতকালের ওয়েভ, এটার জন্য কিন্তু অবশ্যই আমাদের চিন্তার বিষয়। এবং দেখেন, স্বয়ং প্রধানমন্ত্রীর থেকে শুরু করে উনি এটা উল্লেখ করেছেন এবং বেশ কিছুদিন আগে উল্লেখ করেছেন যে আমাদের এই দ্বিতীয় ওয়েভে বা শীতকালের এই ওয়েভে আমাদেরকে খুবই খুবই সচেতন থাকতে হবে। এবং দেখেন, আপনি নিজেই বললেন যে সংক্রমণ বাড়ছে, গত 2-3 সপ্তাহ থেকে সংক্রমণ বাড়ছে এবং সংক্রমণের সঙ্গে সঙ্গে আমাদের মৃত্যুও হচ্ছে। মৃত্যুর সংখ্যাটা আগের তুলনায় হয়তো কম, কিন্তু তারপরেও মৃত্যু হচ্ছে। এই দুইয়ের থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি WHO-র যেসব কথাবার্তা, যেসব নিয়ম কানুন পালন করার কথা, সেগুলো যদি না পালন করি, তাহলে কিন্তু আমাদের সামনে অনেক অনেক বিপদ হতে পারে। আমাদের সবচেয়ে বড় এইখানে সবচেয়ে যে জিনিসটা পালন করতে হবে, যে মাস্ক পরতে হবে। স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন যে সবাই মাস্ক পরুন, যখনই ঘরের বাইরে যাবেন মাস্ক পরবেন, মাস্ক না পরলে কোনো সেবা পাবেন না ইত্যাদি। তার মানে হইল যে মাস্কেই আমাদেরকে এখন একমাত্র যেটা আছে যে আমাদেরকে সুরক্ষা রাখতে পারে। মানে দেখা গেছে WHO-র পরিসংখ্যানে যে মাস্ক যদি আমরা বাইরে সবাই পরি, তাহলে এই সংক্রমণ প্রায় 1.5%-তে নামায় আনা যাবে। তো সেই জন্যই আমাদেরকে সবাইকেই এই যে শীতকাল আসছে, শীতকালের এই ওয়েভের জন্য আমাদেরকে মাস্ক সবাইকে পরতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের শহর অঞ্চলে কিছুটা হয়তোবা লোকজন পড়তে শুরু করছে, কিন্তু গ্রাম অঞ্চলে একেবারেই পড়তেছে না। আমাদের এই সময় কিন্তু আরো একটা অ্যাটলিস্ট ঢাকাতে খুব মানে বড় রকমের বায়ু দূষণ, মানে ধূলিকণা ইত্যাদি হচ্ছে, সেটার জন্য কিন্তু মাস্ক পরা উচিত। মানে মাস্ক পরা আমাদের জন্য এখন একটা অপরিহার্য বিষয়। তো আপনি যেটা জিজ্ঞেস করছিলেন, ডক্টর ফয়সাল, আমরা মাস্কের গুরুত্ব আপনি আরোপ করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে, খুব স্বাভাবিক। এই সচেতনতাটা আমরাও গণমাধ্যমের জায়গা থেকে দায়িত্ব পালন করে যাওয়ার চেষ্টা করছি। আমরা প্রথম ওয়েভটা যখন পার করেছি, কিছু অভিজ্ঞতা আমাদের হবার কথা, তার আলোকে আমরা সেকেন্ড ওয়েভের জন্য যথেষ্ট পরিমাণে প্রস্তুতি নিয়েছি কিনা, আমাদের স্বাস্থ্য খাতের যেই সংকটগুলো বা যেই ভ্যাকুয়ামগুলো আমরা দেখেছিলাম, ওগুলোকে কি আমরা ওভারকাম করবার জন্য যথার্থ পদক্ষেপ নিয়েছি কিনা? আমাদের প্রথম ওয়েভের সময় যখন নাকি আমাদের সারা দেশে খুব বেশি পরিমাণে সংক্রমণ হচ্ছিল, আমাদের বিভিন্ন বড় হাসপাতালগুলোতে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। যেমন নাকি অক্সিজেনের পাওয়া, আইসিইউ বেড ঠিক মতো ঠিক রাখা, এবং আমাদের মানে স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য প্রোভাইডারদের মানে যত রকমের প্রশিক্ষণ দেওয়া সেগুলাকে, এবং পাশাপাশি আমাদের যে যেগুলা পড়তে হবে, গ্লাভস, মাস্ক ইত্যাদি পড়তে হবে, সেটাকে মানে সব জায়গায় সব জায়গায় আমাদের সেটাকে প্রস্তুত রাখা এবং মানে অ্যাভেলেবল করা। তো দেখা গেছে যে সেইগুলা তো আছেই। এবং কিছুদিন আগে যে প্রধানমন্ত্রী বলছিলেন যে আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতালগুলোতেই আমাদের এখন বেশি নজর দিতে হবে এবং সেই জায়গাতে অক্সিজেন পাওয়া এবং আইসিইউ বেড নিশ্চিত করা, এটার প্রস্তুতি চলছে। আমি আশা করি যে আমাদের এখনকার অবস্থাতে যেভাবে প্রস্তুতি হচ্ছে, সরকার নিচ্ছে, সেটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো দিক। তবে আমাদের সবাইকেই খেয়াল করতে হবে যে যতক্ষণ পর্যন্ত আমরা সবাই মিলে এই সংক্রমণ প্রতিরোধ না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের অনেক
অনেক কিছুরই অভাব রয়ে যাবে। মানে আমাদেরকে কমিউনিটি এঙ্গেজমেন্টের এইটা একদম একদম হচ্ছে না। একদম কমিউনিটি এঙ্গেজমেন্টের একটা লক্ষণ হইলো যে যে দেখেন এই যে মাস্কটা আমরা সবাই পড়ছি না। তো এইখানে আরো বেশি করে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের সবাইকে সম্পৃক্ত হতে হবে। ধন্যবাদ ডাক্তার ফয়সাল, আপনার মতামতগুলো আপনি আমাদের জানাচ্ছিলেন এবং আরও একবার আমরা যে বিষয়টি বারবার করে বলছিলাম মাস্ক পরার গুরুত্ব, সেই গুরুত্ব আপনি আরও একবার মনে করিয়ে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনাদের প্রস্তুতি আমরা প্রতিফলন দেখতে পাবো। অনাকাঙ্ক্ষিত আরেকটি বিপর্যয়ের মধ্যে দিয়ে আমরা যাব না, দ্বিতীয় ওয়েভটাকে সফলভাবে আমরা প্রথম ওয়েভের মতো হয়তো মোকাবেলা করতে পারবো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি প্রফেসর মোস্তফা জামানের কাছে এবং একই সাথে ডক্টর ফয়সাল আপনাকে বিদায় জানাচ্ছি আমাদের আয়োজন থেকে। নিশ্চয়ই আগামীতে আপনার সাথে আরও একবার যুক্ত হয়ে আমরা কথা বলবার চেষ্টা করবো অন্য কোনো আয়োজনে। প্রফেসর মোস্তফা জামান মুক্তা ফোন দিয়েছিলেন আমাদের, যার বয়স 28 বছর। জি, মুক্তাকে আসলে বলবো তার যে রোগের যে বর্ণনা দিয়েছেন আসলে কয়েকটি বিষয়ের সাথে সম্পর্কিত। একটি হলো তার ঘাড়ের যে ব্যথা, এটি কয়েকটি কারণে হতে পারে। তিনি বলেছেন যে ভিটামিন ডি খেলে কিছুটা উপকার পেয়েছেন। আমি তাই বলবো যদি ভিটামিন ডি এর কারণে হয়ে থাকে সেটি কয়েকদিন আরো খেতে পারেন। দ্বিতীয় হলো যে তার আসলে আরো কিছু বিষয় আছে, আমরা বলি একটু ব্যায়াম করতে, শারীরিক ফিটনেস, যদি ঘাড়ের কিছু ব্যায়াম আছে সেগুলো করতে পারেন, তাতে করে উপকার পাবেন। সূর্যের আলোতে যাবেন, আমরা প্রতিনিয়ত বলছি একটু ক্যালসিয়াম খাবার জন্য প্রতিনিয়ত বলছেন। আরেকটি বিষয়, তার কিন্তু কোনো সন্তানের নিঃসন্তান, তার জন্য কিন্তু কিছুটা দুশ্চিন্তা, মানসিক কারণে কিন্তু ঘাড়ের ব্যথা, মানসিক যে যন্ত্রণা সেটি হতে পারে। আমি মনে করি এই বিষয়টি বিবেচনা করে ডাক্তার শারমিন আব্বাসী, আমি মনে করি তিনিও আরেকটু বেশি এই বিষয়ে পরামর্শ দিবেন। তো আমি মনে করি যে তার বড় কোনো সমস্যা নাই, যদি একটু ফিটনেস রাখতে পারেন, কোনো ওষুধ ছাড়াই ভালো থাকতে পারবেন। আর পাশাপাশি তার যে চিকিৎসাটি দরকার, যেটি শারমিন আব্বাসী বলবেন, আমি মনে করি তাহলে কিন্তু তার দুদিকেই উপকার পাবেন। আশা করি তিনি আমাদের পরামর্শগুলো মেনে চলে পরবর্তীতে ভালো থাকতে পারবেন। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। জি, অধ্যাপক মোস্তফা জামান, আপনাকে ধন্যবাদ। আসলে সবকিছু আপনি বলে ফেলেছেন। ওনার যে সমস্যাটা, কিন্তু বন্ধাত্বে যে জায়গাটি, সেটা হচ্ছে 9 বছর ধরে বাচ্চা হচ্ছে না। এটা অনেকটা ডিস্ট্রেসিং এর একটি জায়গা ওনার জন্য। আর এই জন্য হয়তো ওনার মানসিক যে স্ট্রেংথটা থাকা দরকার, সেই স্ট্রেংথটা এই সময় নেই। এরকম অনেক যারা দীর্ঘদিন ধরে নিঃসন্তান আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটি জায়গায় দেখি যে সিম্পল একটি হাত কেটে গেলে, ব্যথা করলে আমার বা আপনার হয়তো এতটা ব্যথা লাগবে না, কিন্তু নিঃসন্তান যিনি, তার কাছে যে কোনো ব্যথাকে অনেক বেশি বড় ব্যথা, বা যে কোনো সমস্যা বা অসুখকে অনেক একটু বড় বেশি মনে হয়। অতএব সেটা অনেকটা মেন্টালি স্ট্রেংথের সাথে সম্পর্কিত, যেটি অধ্যাপক মোস্তফা জামান বলছিলেন। কিন্তু এই রোগীটির তো আসলে চিকিৎসা দরকার, তার আসলে কোথায় সমস্যা এটি আমাদের খুঁজতে হবে। জুবাইর খুব সুন্দরভাবে হিস্ট্রি নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু খুব বড় বড় জায়গায় ফারাক আছে। যেমন হাজবেন্ডের মোটামুটি কোনো ইভ্যালুয়েশন নাই বলতে গেলে বোঝা যাচ্ছে জুবাইর এখানে। কারণ আপনি যেটি জিজ্ঞেস করছিলেন, হাজবেন্ডের টিএসএইচ লেভেল, ডায়াবেটিস আছে কিনা, সিমেন অ্যানালাইসিস আছে কিনা, যে তিনটি আসলে বেসিক ইনভেস্টিগেশন কোনো কাপেলের ইনভেস্টিগেশন করার সময় ইনফার্টিলিটি, তার তিনটের একটিও কিন্তু ওনার হাজবেন্ডের করা নেই। এবং উনিও কিন্তু আসলে আমাদেরকে পূর্ণাঙ্গ হিস্ট্রি এখানে দিতে পারেননি যে ওনার ওষুধ বা ইনজেকশনের মাধ্যমে চিকিৎসাটি হয়েছে কিনা। কারণ হলে কিন্তু একটা ধাপ পার হয়ে গেল। তারপরের অংশটি থাকে হয়তো ল্যাপারোস্কোপি বা হিস্ট্রোস্কোপি, তারপরের অংশটি থাকে হয়তো আইইউআই, ওনার টিভিএস এর কি অবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন ইরেগুলার কিনা। অতএব অনেক প্রশ্ন এখানে জানার আছে, যেটি হয়তো এই স্বল্প সময় আমাদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। তাই ওনাকে আমি একটু অনুরোধ করবো যে একজন যদি উনি ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে একটা বারের জন্য আসেন, 9 বছর তো চিকিৎসা করিয়েছেন, কিন্তু আমি বলবো যিনি ইনফার্টিলিটি নিয়ে কাজ করে, তার কাছে যদি আপনারা একবার দেখান, সেটি আপনার বাসার কাছে আপনি যাকেই পান, তাহলে কিন্তু হাজবেন্ড ওয়াইফের পূর্ণাঙ্গ ইভালুয়েশন এবং যে পরীক্ষাগুলোর কথা আমি বললাম, এগুলো যদি হয়ে যায়, তাহলে কিন্তু একটা গাইডলাইন আপনাকে দিতে পারবো। কারণ ইনফার্টিলিটির কাপেলদের প্রবলেমটা হয় এক জায়গা থেকে কোনো আরেক জায়গায় ঘুরে বেড়ায়, বাট তাদের একটা সুস্পষ্ট গাইডলাইন দরকার যে আসলে কোন পথে হাঁটবেন এবং কত দ্রুত তাহলে আসলে সমাধানটি সম্ভব। তাই ওনার জন্য অনুরোধ থাকবে যে দয়া করে একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টকে দেখান, তাহলে আপনার সমস্যাটির সমাধান খুব দ্রুত হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। মিতু শেখ আমাদের লিখছেন, আসসালামু আলাইকুম। ঢাকা থেকে তিনি আমাদের বলছেন তার বাবুর বয়স 22 দিন, ওজন 3.5 কেজি, নর্মাল ডেলিভারি হয়েছে। বাবু হওয়ার পর ওর সারা গায়ে হালকা খয়েরি রঙের ফুসকুড়ির মতো দেখা গেছে, এখনও গায়ে দাগ আছে, এটা কি কমবে না, প্রশ্ন করেছেন তিনি। 3য় দিন থেকে গায়ে ফুসকুড়ি উঠেছিল, সাদা হয়ে কমে গেছে, কিন্তু এখন মুখ আর মাথা ভরে গেছে, ঘামাচি জাতীয় ছোট ছোট ফুসকুড়ি, এখনো চুল কাটা হয়নি। আর করণীয় কি আমার, জানতে চেয়েছেন ডাক্তার আবু সাইদ শিমুল। আপনাকে ওয়ালাইকুম আসসালাম এবং ধন্যবাদ আসলে প্রশ্ন করার জন্য। বোঝাই যাচ্ছে প্রশ্ন ধরন দেখে আপনি খুব টেনশনে আছেন, উদ্বিগ্ন। প্রথমেই যেটা বলতে চাই, এটা উদ্বেগের কোনো কারণ নেই, আসলে এটা কিন্তু স্বাভাবিক। একদম আপনার বাচ্চা যে একটা আলাদা, তারই এটা হচ্ছে, অন্য কোনো বাচ্চার হয়নি তা, এটা কমন। নবজাতকদের এই ধরনের সমস্যা হয়ে থাকে অনেক ক্ষেত্রে।
22 দিন তো অনেক ক্ষেত্রে আরো বেশি লেগে যায়, আসলে 2-3 মাস 4 মাসে লেগে যেতে পারে। এটা কোনো অন্য ধরনের বড় ধরনের কোনো স্কিনের ইনফেকশন তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু একটু সিজন চেঞ্জ হচ্ছে বা একটা অ্যালার্জির কারণে কিছু ক্ষেত্রে হতে পারে। আবার অনেকে দেখা যায় খুব অতি সচেতনতা থেকে এমন ভাবে ঢেকে রাখেন যে ঘাম থেকে কিন্তু এটা হতে পারে। এটা একটু খেয়াল রাখবেন। আপনি কিন্তু একদিন পর পর কুসুম গরম পানি দিয়ে গোসল করতে পারেন। গোসলের পানিতে ডেটল বা স্যাভলন কোনো কিছুই কিন্তু দেওয়া যাবে না, কারণ তাহলে কি স্কিনের মধ্যে কিন্তু অনেক উপকারী ব্যাকটেরিয়া থাকে, সেগুলো কিন্তু মারা যায়। সুতরাং নর্মালি কুসুম গরম পানি দিবেন। হ্যাঁ, গোসল করার আগে নিজের হাত দিয়ে একটু ছুঁয়ে নেবেন, স্পর্শ করে নেবেন, আর যেন বেশি গরম হয়ে না। এই জিনিসগুলো করার পরে যদি দেখেন যে না একটু বেশি হচ্ছে, তাহলে টপিকর্ন এই ক্রিমটা একটু 2-3 বার লাগাবেন। 5-7 দিনের বেশি কিন্তু লাগাবেন না। এবং নিয়মিত যদি গোসল করেন, পাউডার না লাগান এবং আমি বলবো যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে কিন্তু এগুলি নিজে নিজেই চলে যাবে। এটা নিয়ে একদমই ভাবার কোনো কারণ নেই, একদমই স্বাভাবিক বিষয়। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাঈদ শিমুল। আর একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে বলছিলাম, আমার নাম হচ্ছে বিথি। জি বলুন, বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে 32। জি প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে গিয়া, আমার বেবির বয়স হচ্ছে 6 বছর। এখন আমি বাচ্চা নিতে চাচ্ছি, কিন্তু বাচ্চা কনসেপ্ট করছে না। আমি আগস্টের 11 তারিখ ডাক্তার দেখাইছিলাম। আমি বরিশাল গেছিলাম বেড়াইতে, ওখান থেকে ডাক্তার দেখাই আসছিলাম, গাইনি ডাক্তার। তো টেস্ট করাইছিলাম, তখন ওষুধগুলো খাইতেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো। আচ্ছা, আপনি কি কি টেস্ট করিয়েছিলেন তখন? আমি টেস্ট করেছিলাম, ওইটা এসবিএস করাইছিলাম, তারপরে আরবিএস করাইছি, টিএসএস, তারপর আলট্রাসাউন্ড করাইছিলাম। আপনি আপনার টিএসএইচ এর মাত্রাটি বলুন আমাদের। টিএসএস এর মাত্রাটি এটা হচ্ছে 2.73। 2.73। আপনার আরবিএস র্যান্ডম ব্লাড সুগার কত ছিল? ওইটা ব্লাড সুগার ছিল, একটা হচ্ছে 6.4 m, আর একটা হচ্ছে 115, মানে সেরাম গ্লুকোজ র্যান্ডম 115 আছে এমজি, আর লেখা আছে 6.4 mm। আচ্ছা, বুঝতে পেরেছি। আর সেক্ষেত্রে আপনার হাজবেন্ডের কোনো টেস্ট করা হয়েছিল কিনা? না, আমার হাজবেন্ডের কোনো টেস্ট দেয় নাই, আর তার কোনো টেস্ট করানো হয় নাই। আচ্ছা, ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি আর কিছু জানবার থাকে। ওনার কয়েকটা বিষয়, একটা হচ্ছে ওনার ওয়েট কত, ওনার মেনস্ট্রুয়েশন রেগুলার কিনা, ওনারা চেষ্টা করছেন কতদিন, এই 3টা জিনিস দরকার। বিথি, আপনার ওয়েটটা কত? আমার ওয়েট হচ্ছে 66। 66? হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে আপনার মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলার কিনা, মাসিক নিয়মিত কিনা? না, ওইটা ইরেগুলার, পিরিয়ড ঠিক মতো হয় না। আচ্ছা, ডাক্তার শারমিন আব্বাসী, চেষ্টা করছেন কতদিন? আমি অনেকদিন যাবতই চেষ্টা করছি, কিন্তু বাচ্চা কনসেপ্ট করছে না। এর আগে গত সেপ্টেম্বরে আমার একটা, প্রায় 2 বছর যাবত আমি ট্রাই করার পরে গত সেপ্টেম্বরে একটা বাচ্চা কনসেপ্ট ছিল। এটা একটোপিক প্রেগন্যান্সি ছিল, টিউবে কনসেপ্ট করছিল। তো এটা তখন ওই যে ইনজেকশনের মাধ্যমে ওইটা শেষ করে ফেলেছে। তো তারপর থেকে আবার ট্রাই করতেছি, হচ্ছে না। তারপরে গত আগস্টের 11 তারিখ ডাক্তার দেখাইছিলাম। আচ্ছা, ঠিক আছে, আপনার সমস্যাটা এবার বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি। সরাসরি আমরা ডাক্তার শারমিন আব্বাসীর কাছে চলে যেতে চাই। একজন দর্শক আমাদের ফোন দিয়েছিলেন, বিথি, যার বয়স 32। হ্যাঁ সুবাইর, এখানে আসলে আপনি তো সবকিছু জিজ্ঞেস করেছেন। এই জায়গাটিতে যেটি হয়েছে, ওনার কিন্তু অনেকগুলো ইভেন্ট আছে লাইফে। একটা হচ্ছে, ধরুন গত সেপ্টেম্বরে একটি টিউবে বাচ্চা এসেছে, সেটিকে একটি ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়েছে। ওই যে ওষুধটি দিয়ে চিকিৎসা করা হয়, সেই চিকিৎসার পরে কিন্তু টিউবের বাচ্চাটি ডিসলস্ট হয়ে যায়, অর্থাৎ টিউবের কোনো কেটে কোনো অপারেশন লাগে না। ইট ওয়াজ এ ভেরি গুড ট্রিটমেন্ট ওনার জন্য। কিন্তু এই ট্রিটমেন্টটা নেওয়ার পর 3 থেকে 4 মাস পরে কিন্তু আবার সেকেন্ড বাচ্চার জন্য চেষ্টা। তাহলে সেপ্টেম্বর পরে আপনি যদি চিন্তা করেন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর চলে গেল, জানুয়ারি থেকে হয়তো উনি চেষ্টা করেছেন। কোভিড এর ওই সময় তালমাটাল সারা বিশ্ব, আপনার ভাষায় যদি আমি বলতে চাই, তাহলে সেই জায়গাটিতে আসলে তো সবাই টেনশনে ছিল। তখন আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট হইতে উনি পেরেছে, এটি একটি বড় প্রশ্ন। সেকেন্ড, এখন ওনার মেন ক্রাইসিসের জায়গা হচ্ছে যে ওনার মিনিস্ট্রেশন রেগুলার না। প্রতিদিনই কিন্তু আমাদের এরকম প্রশ্ন আসছে হেল্প ডেস্কে, এবং আমরা বলছি প্রেগন্যান্সি যদি কেউ চান, তার ওভুলেশন হতে হবে। ওভুলেশন হতে গেলে ডিরেক্ট মিনিস্ট্রেশন হতে হবে এবং নিয়মিত হতে হবে। যাদের অনিয়মিত, তাদের ওভুলেশন হচ্ছে না, ডিম ফুটছে না, ডিম নাই, তো প্রেগন্যান্সি নাই। অতএব সেই জায়গাটিতে আমাদের এই মুহূর্তে কাজ করতে হবে। ওনার জন্য আমাদের এখন দরকার হবে মাসিকের প্রথম বা দ্বিতীয় দিন, যদি মিনিস্ট্রেশন লম্বা সময় বন্ধ থাকে, মিনিস্ট্রেশন হওয়ার ওষুধ দিয়ে মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে আমরা যে 5 দিনের একটি ওষুধ শুরু করি ওভুলেশন ইনডিউসিং, সেই ওষুধটি, এবং হচ্ছে যে যদি ইনজেকশন প্রয়োজন হয় সেই জায়গাটি। এবং 66 কেজি কিছুটা উনি ওভারওয়েট আছেন,
সেই জায়গাটিতে দেখতে হবে আল্ট্রাসাউন্ড করে ওনার পিসিও আছে কিনা, কারণ আমরা বারবারই দেখছি যাদের ওয়েট বেশি, মাসিক ইরেগুলার, তাদের কিন্তু পিসিও হচ্ছে। পিসিও মানে ওভুলেশন হয় না, ওভুলেশন না হলে প্রেগন্যান্সি হয় না। অর্থাৎ সেই জায়গাটা আমাদের একটা টিভিএস দরকার এই মুহূর্তে, সেই রিপোর্টটি জানা দরকার। এবং মাসিকের প্রথম বা তৃতীয় দিন উনি যদি যোগাযোগ করে, তাহলে আমরা সে সময় ওনার যে ওষুধ এবং ইনজেকশনটি আছে সেটি বলে দিলে নিয়ম মতো নিয়ে উনি 12তম দিনে আবার একটু আল্ট্রাসাউন্ড করে আমাদেরকে জানাবেন, এবং তারপরে আসলে ফার্দার যে ম্যানেজমেন্ট আছে সেটা আমরা চালিয়ে নিতে পারবো। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। ইফাত আমাদের প্রশ্ন করেছে, 2 মাস আগে করোনা পজিটিভ থেকে নেগেটিভ আসলেও জ্বর, বুকে ব্যথা, চাপ অনুভব হয়, শ্বাসকষ্ট, জ্বর ছিল 40 দিন ধরে। ডাক্তার দেখালে ফ্লুটিসেল, কনভিক্যাপ 250 মিলিগ্রাম এবং ডিমেন্টা 5 সিট্রিরল দেন, কিন্তু এখনও শ্বাসকষ্ট হয়, জ্বর আসে মাঝে মাঝে, সমস্যা কমেনি। কি করতে পারেন তিনি, প্রফেসর মোস্তফা জামান? তার কি আগে থেকে কোনো শ্বাসকষ্ট ছিল কিনা বা পরিবারে কোনো অ্যালার্জি, অ্যাজমা এই কোনো ইতিহাস আছে কিনা? প্রফেসর মোস্তফা জামান উনি যতখানি লিখেছেন তাতে ওনার অতীত হিস্ট্রির কথা উনি মেনশন করেননি। জি, ধন্যবাদ জানাচ্ছি যিনি প্রশ্ন করেছেন। আসলে কি যে আমরা এমন একটি সময় পার করছি যে করোনার কারণে পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার পরেও কারো কারো উপসর্গ থেকে যাচ্ছে, নতুন করে উপসর্গ দেখা যাচ্ছে। আবার কারো যদি এই সময়ে সিজনাল কিছু সমস্যা হয়ে থাকে, বিশেষ করে শ্বাসকষ্ট, নাক দিয়ে পানি পড়া, অ্যালার্জি, অ্যাজমা এরকম কিছু সমস্যা নতুন করে দেখা যাচ্ছে, আমরা বলবো আপনি একটি ইনহেলার ব্যবহার করছেন, সেই ইনহেলারটি ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি অনেকেই কিন্তু ইনহেলার ব্যবহার করে থাকেন, কিন্তু যেইভাবে নিলে ওষুধটি ভালোভাবে কার্যকর হবে সেইভাবে কিন্তু অনেকেই নিতে পারেন না। আমরা বলি একটু প্র্যাকটিস করতে আয়নার সামনে। যদি আরেকটি যদি কনভিক্যাপ নেন তাহলে কিন্তু সহজেই এটি ব্যবহার করা সহজ। আমরা বলবো যে এর সাথে আপনি যদি ব্যবহার করতে নাও পারেন, ট্যাবলেট ডক্সিভা 400 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন আগামী 15 দিন, ট্যাবলেট প্রিকডিল 5 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন আগামী 5 থেকে 7 দিন, এবং লিভোক্সিন একটি অ্যান্টিবায়োটিক খাবেন 500 মিলিগ্রাম প্রতি রাতে একটি আগামী 5 থেকে 7 দিন খাবেন। আর ফেনাডিন বা ফেক্সো 120 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। আমাদের দৃঢ় বিশ্বাস আপনি ভালো থাকবেন। সঙ্গে একটু স্টিম নিতে বলি আমরা সবাইকে, পানির যে বাষ্প এটি নিলে কিন্তু, এবং ঠান্ডা, ধুলোবালি, এমনিতেই কিন্তু একটু ধুলোর জনিত শ্বাসকষ্ট বাড়ছে, এবং বাড়িতে যে ধুলো সেটির থেকে দূরে থাকবেন, এবং আমরা বাইরের যে ধুলো, রাস্তাঘাটের যে ধুলো, সেজন্য আমরা সবাইকে মাস্কের ব্যবহারের জন্য বলছি। আশা করছি তিনি এই ওষুধগুলো ব্যবহার করতে পারলে, ঠান্ডা, ধুলো দূরে থাকতে পারলে তিনি ভালো থাকবেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। রবিন আহমেদ লিখছে তার বাবুর জন্য, যার বয়স 20 দিন, 13 দিনে নাভি পড়েছে, কিন্তু নাভি থেকে পুঁজ বের হচ্ছে, ডক্টর দেখিয়েছে। আরেকটি উনি একটা ক্রিম দিয়েছে, ট্রেগো অয়েনমেন্ট। এখন নাভি হেক্সিসল ব্যবহার করা যাবে কিনা, নাভি মুছে ফেলতে হেক্সিসল ব্যবহার করা যাবে কিনা বা কি করতে পারেন জানতে চেয়েছে ডাক্তার আবু সাইদ শিমুল। হ্যাঁ, প্রথমে আসলে ওষুধের চেয়ে আপনাকে কিন্তু নিয়ম মানতে হবে। এগুলি যেহেতু একটা ইনফেকশন হচ্ছে, পুজ বেরোচ্ছে, বোঝা যাচ্ছে ইনফেকশন হচ্ছে, সেজন্য বাচ্চাকে যারা কোলে নেবেন অবশ্যই যেন সাবান দিয়ে হাত ধোন, এবং বাচ্চাকে ওই জায়গাটা কিন্তু বারবার টাচ করার কোনো প্রয়োজন নেই। সুতরাং যারাই তাকে কোলে নেবেন, গোসল করবেন, মলমূত্র ত্যাগ করে, অবশ্যই যেন ফেনাতুলে একটু সাবানটা হাত দিয়ে ধুয়ে নিন। হ্যাঁ, এই সময় হেক্সিসল আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু বারবার কিন্তু এটা মুছে দেওয়ার বা ধরার কোনো প্রয়োজন নেই। বারবার টাচ করলে কি হবে, জায়গাটা হিল হতে হবে, শুকোতে হবে গাটা, সেটা কিন্তু একটু লেন্দি হয়ে যায়। যদি দেখেন যে হ্যাঁ পুঁজ জমে গিয়েছে, এটা পরিষ্কার করতে হবে, শুধুমাত্র তখন একটু টিস্যু অথবা একটা কটন নিয়ে একটু সামান্য হেক্সিসল দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন। সেই সাথে যদি একটু ব্যাক্টোসিন অয়েনমেন্ট একটু দেন, খুব ভালো হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সংক্রমণ যখন বেশি হয়ে যায় তখন শুধুমাত্র এইসব অয়েনমেন্টে কাজ দেয় না, সেক্ষেত্রে আপনি লোরাসেফ এই ড্রপটা যদি একটু 8 ফোঁটা করে অথবা 0.5 ml করে 3 বার দেন 7 দিন, তাহলে কিন্তু আরেকটু ভালো হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। একজন দর্শক আছেন আমাদের সাথে, তার ফোনটি আমরা নিতে চাই। দর্শক আসসালামু আলাইকুম, তার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে সৈয়দ আমিনুল ইসলাম। আমি আমার বোনের জন্য একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমার বোনের নাম হচ্ছে সৈয়দা মাসুমা আক্তার। জি। ওর এজ হচ্ছে 38। জি। ও হচ্ছে এই ডক্টর শারমিন আব্বাসী ম্যাডামকে দেখিয়েছেন। আচ্ছা। ওর হচ্ছে জরায়ুতে টিউমার হয়েছে, তো এখন ম্যাডাম বিভিন্ন টেস্ট দিয়েছিলেন, দেওয়ার পরে সে বলছেন যে 3টে ইনজেকশন দেওয়ার জন্য। জি। হ্যাঁ, অপারেশন লাগতে পারে বলছে, তো আগে আমরা 3টে ইনজেকশন দিয়ে দেখি, 3 মাসে 3টে ইনজেকশন, এটা সলভ হয় কিনা। তো সেক্ষেত্রে গত মাসে একটা দিয়েছে, গত মাসের 11 তারিখে, আবার এই মাসের 11 তারিখে দিয়েছে। ও হচ্ছে এখন গতকালকে থেকে দেখা যাচ্ছে ইনজেকশনটা 11 তারিখ দেওয়ার পর থেকে
গতকালকে থেকে একটু ব্লিডিং হচ্ছে বেশি করে, আর কালো কালো, আর হচ্ছে মাংসর দানা দানা পড়ছে, আর তলপেটে প্রচন্ড ব্যথা হচ্ছে। হ্যাঁ ম্যাডাম চিনবেন, সৈয়দা মাসুমা আক্তার, রংপুর। নিশ্চয়ই তিনি চিনেছেন, ওনার রোগী যেহেতু বলছেন। মাত্র এসএমএস করেছি, আপনার লাস্টের নাম্বার 289, আপনি কমপ্লেইনটা দিয়েছিলেন, আমি মাত্র এসএমএস করেছি কি ট্রিটমেন্ট নিতে হবে, ওটা যদি দেখে ফেলেন একদম আপনার কাছে ক্লিয়ার কাট হবে। আপনার এসএমএসটা খুলুন এই মুহূর্তে, একটু দেখুন, সব এসএমএস করা আছে ট্রিটমেন্ট। আচ্ছা আচ্ছা, ম্যাডামকে সকালে এসএমএস করা হয়েছিল। হ্যাঁ আমি এখন অ্যানসার করেছি, এখন দেখেন। আচ্ছা ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে, আমার জন্য বিষয়টি সহজ হয়ে গেল, ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আমাদের পরে আর প্রশ্ন করতে হলো না। আব্দুল্লাহ মুবাশির লিখছেন, তার মায়ের বয়স 40 বছর, ওনার হাই প্রেশার অলওয়েজ হাই থাকে, 105 থেকে 160 পর্যন্ত। প্রেশারের জন্য বাইজোরান 520 মিলিগ্রাম আর বিস্তল 2.5 খায়। মাথা প্রচুর চুলকায়, চুলকানির জন্য ঘুমাতে পারে না, অ্যালার্জি আছে, পাশাপাশি অ্যালার্জির জন্য টার্বিফিন খায়। অ্যালার্জির ওষুধ খাওয়ার পরেও মাথা চুলকায়, তেমন কমে না, আবার মাঝে মাঝে শরীর প্রচণ্ড কাঁপে আর মাথা ঘোরায়। ওনার এবার শ্বাসকষ্টও আছে। প্রফেসর মোস্তফা জামান। জি ধন্যবাদ জানাচ্ছি। আসলে তার দুই ধরনের সমস্যা, একটু তার প্রেশার আছে এবং প্রেশারটি কিন্তু বেশি থাকছে এবং দুটি ওষুধ খাচ্ছেন, বাইজোরান খাচ্ছেন এবং এর সাথে বিস্তল খাচ্ছেন, অর্থাৎ বাইজোরানের মধ্যে দুটি ওষুধ এবং বিস্তল একটি, তিনটি প্রেশার ওষুধ খাওয়ার পরেও কিন্তু তার প্রেশার নিয়ন্ত্রণে আসছে না। আমরা তার জন্য বলবো যে আসলে বাইজোরান 5 এবং এর সাথে 20 খাচ্ছেন, একটু 20, যদি প্রয়োজন মনে করেন যে 540 এটি খেতে পারেন এবং বিস্তল প্লাস খেতে পারেন 5, তাহলে তার আরেকটু প্রেশার কমবে এবং এর সাথে একটু হাঁটাহাঁটি এক্সারসাইজ করবেন। তবে তার কিন্তু আরেকটি সমস্যা আছে, বলছি তার অ্যালার্জি আছে, মাথায় চুলকানি আছে। আমরা বলবো একটু মন্টেলুকাস মোনাস 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন, ট্যাবলেট ফেনাডিন 120 মিলিগ্রাম এটিও প্রতি রাতে একটি করে খাবেন। আরেকটু হলো মাথায় খুশকি আছে কিনা এবং চুলকানি আছে কিনা, সেজন্য আমরা বলবো কি একটু স্কিনের কাউকে দেখে অথবা নিজেরাল শ্যাম্পু আপাতত ব্যবহার করতে পারেন, সেটি ব্যবহার করলে একটু উপকার পেতে পারেন। আর এর সাথে আমরা বলবো যে যদি ঘুম না আসে বা দুশ্চিন্তা থাকে, ট্যাবলেট পেস প্রতি রাতে একটি করে খাবেন। ঘুম আসলে কিন্তু মাথা ঠান্ডা থাকতে পারে। শ্বাসকষ্টের জন্য আমরা বলবো ফেক্সো, যেটা বলছিলাম যে একটি বেক্সিটল ইনহেলার 250, 2 চাপ সকালে 2 চাপ রাতে নিতে পারেন, তাহলে আরেকটু ভালো থাকবেন। আর স্টিম নেবেন, পানি ফুটিয়ে বাষ্প যখন হবে সেটি হাঁ করে শ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়বে। আমাদের দৃঢ় বিশ্বাস তিনি এই নিয়মগুলো ফলো করলে আস্তে আস্তে ভালো থাকবে। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। আপনি যখনই বলেন দৃঢ় বিশ্বাস, এগুলো ফলো করলে ভালো হয়ে যাবে, নিশ্চয়ই তখন রোগীর ওপাশে মুখে হাসি ফুটে ওঠে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার 5 মাসের বেবি, এর জন্য এর আগেও তো ফোন করেছিলাম। জি। তো পেরিয়ামিন খাওয়াচ্ছিলাম, তো কমেছে, কিন্তু কি নাম আপনার দর্শক? শ্যামলী। শ্যামলী, রাজশাহী। জি জি, রাজশাহী থেকে বলুন। সিরাপ খাওয়াচ্ছিলেন? হ্যাঁ সিরাপ খাওয়াচ্ছিলাম, 1 চামচের 3 ভাগের 1 ভাগ। তো বুকের কাছে ঘর ঘর করছে মনে হচ্ছে। আচ্ছা, গড়গড় করছে মনে হচ্ছে। যখন বাচ্চা খাচ্ছে ঘেমে যাচ্ছে, মুছে দিচ্ছি অবশ্য। আচ্ছা, এরকম সমস্যা হচ্ছে বাচ্চা। আচ্ছা, গড়গড় শব্দে আপনাদের সমস্যা হচ্ছে নাকি আপনার মনে হচ্ছে যে বাচ্চা অস্বস্তিতে? বাচ্চার মনে হয় সমস্যা হচ্ছে, এর আগেও আমার বেবি আছে, ওদের এটা সিজারের বাচ্চা তো, ওগুলো তো নরমাল ছিল, এত সমস্যা হচ্ছে না, কিন্তু এনার ভালো হচ্ছে না মনে হচ্ছে। না, সিজার হলে যে সমস্যা হবে এমন তো কোনো কথা নেই। আমরা তারপরও আপনার এই উদ্বেগের সমাধান দেওয়ার চেষ্টা করব। ডাক্তার আবু সাইদ শিমুল আছেন আমাদের সাথে। আমরা ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যেতে চাই। একজন ফোন দিয়েছিলেন শ্যামলী, রাজশাহী থেকে। আপনাকে ধন্যবাদ। আপনার 5 মাসের বাচ্চার জন্য ফোন দিয়েছিলেন। আসলে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা এই অনুষ্ঠানে অনেকবারই পেয়েছি, যে ঘর ঘর শব্দ হওয়া। ঘর ঘর শব্দ হওয়া মানে কিন্তু এই নয় যে তার বুকের মধ্যে অনেক ভেতরের কফ জমে আছে বা শ্বাসকষ্ট হচ্ছে। মা হিসেবে আপনার একটা উদ্বেগ থাকতেই পারে, কিন্তু আপনাকে এই ব্যাপারে আমরা আশ্বস্ত করতে চাই যে ওর বড় ধরনের কোনো কিছু হয়নি বা এটা থেকে নিউমোনিয়া হয়ে যাবে। এটা আসলে পরিবারে যদি অ্যালার্জির কোনো সমস্যা থাকে বা ইতিহাস থাকে, সেই ক্ষেত্রে এটা হয়। আমরা বলে থাকি যে আমরা যখন ফু দিয়ে বাসিয়ে দিই তখন তো শব্দ হয়, সেরকম বাতাস আসা যাওয়ার এইটা কিন্তু শব্দ। অর্থাৎ তার শ্বাসনালী দিয়ে যে স্বাভাবিকভাবে যে বাতাস আসা যাওয়া করে, তা থেকে এই শব্দটা হবে। এটা একটু থাকবে, আসলে 5-6 মাস অনেকের ক্ষেত্রে হয়ে যায়। সেক্ষেত্রে কিছু নিয়ম আপনি মানবেন। আমরা এই অনুষ্ঠানে অনেকবার বলেছি, কিন্তু 3 ধরনের ধোঁয়া, অর্থাৎ সিগারেটের ধোঁয়া, রান্নার ধোঁয়া, মোটর কয়েলের ধোঁয়া, এই 3টা থেকে দূরে থাকবেন।
ধুলোবালি এড়িয়ে চলবেন এবং প্রতিদিন অন্তত গোসল করবেন। পাউডার দিবেন না, যারা তাকে লালন পালন করবে ধরবে তারা যেন একটু সাবান দিয়ে হাত ধোয়, এই জিনিসগুলি মানবেন। এই মুহূর্তে আপনি যেটা করতে পারেন, ব্রোডিল অথবা সালটোলিন এই সিরাপটা 2 ml করে অথবা অর্থাৎ 3 ভাগের 1 চামচ করে আপনি দিনে 3 বার 10 থেকে 15 দিন একটু খাইয়ে যান। সেই সাথে যদি দেখেন যে দীর্ঘদিন ধরে এই সমস্যাটা হচ্ছে, সেক্ষেত্রে অ্যালারিন বা প্রোফেন যে কোনো একটা সিরাপ আপনি 1/2 চামচ করে 2 বার একটু মাসখানে একটু খাওয়ান। আর নিয়মগুলি যেগুলি বললাম সেগুলি একটু পালন করেন। যদি দেখেন যে নাক বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি নর্সল নেজাল ড্রপ এটা 7-8 বার করে দুধ খাওয়ানোর আগে যদি একটু খান, এটাও কিন্তু যেহেতু কোনো মেডিসিন নয়, এটা খুব সেফ, আপনি 1 মাস দিতে পারেন। কিন্তু ঘরের পরে যদি থেকে যায়, আমরা বলবো যে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণে, এটা থেকে ওর বড় ধরনের কোনো কিছু হবে না। অনেক বাচ্চারা এই ধরনের হালকা একটু শব্দ থেকে যায়, সুতরাং একদমই টেনশন করবেন। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। ঝিলমিল আমাদের প্রশ্ন করেছে, 4 বছর আগে তার ওভারিতে টিউমার হওয়ার কারণে একটা ওভারি কেটে ফেলা হয়েছে, অন্যটা ভালো আছে, পিরিয়ড রেগুলার, সিটি স্ক্যান করিয়েছেন, রিপোর্ট এসেছে স্মল সাইজ লোবেটেড ওয়েল আউটলাইন লেশন 4 cm into 1.5 cm হ্যাভিং ফ্যাটি স্মল সলিড কম্পোনেন্ট সিন ইন দ্য রাইট অ্যারিনেক্সাল রিজন। এটা কি কোনো প্রবলেম কিনা? ইউটেরাস নর্মাল, আমার প্রেগনেন্ট হওয়ার চান্স কতটুকু? তার বয়স 27, বিবাহিত জীবন 4 বছরের। ডাক্তার শারমিন আব্বাসী। আচ্ছা, 27 বছর, তার কিন্তু একটা ওভারি ফেলে দিয়েছে। আমরা সাধারণত বলি যে একটা নারীর নারীত্ব এবং হচ্ছে যে তার মাতৃত্ব, দুটো জিনিসই কিন্তু ওভারির যে হরমোনটি আসে সেই হরমোন কন্ট্রোল করে। একটি ওভারি ফেলে দেওয়া মানে কিন্তু এই মেয়েটাকে একটা সাইড দিয়ে আসলে কম্প্রোমাইজ করা হয়েছে। এখন কেন আসলে ওভারিটি ফেলা হয়েছিল ইজ নট ক্লিয়ার টু আস। কারণ শুধু সিস্ট হলে কিন্তু সিস্টেক্টমি অপারেশন আমরা করি এবং ল্যাপ্রোস্কোপি ইজ দ্য রিসোর্ট। এখন পেট কেটে অপারেশনের দিন শেষ, প্রথম কথা। দ্বিতীয় কথা যেটি, যে হয়তো এমন হতে পারে টিউমারটি খারাপ ধরনের ছিল বা টিউমারটি পেঁচিয়ে যে হয়তো গ্যাংগ্রিনাস বা কোনো ধরনের নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য হয়তো করতে হয়েছে। এখন যেহেতু একটা ওভারি আছে, আমাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে, কারণ একদিকে সিস্ট হলে আরেকটা ওভারিতে আবারও সিস্ট হতে পারে। এই মুহূর্তে যে সিটি স্ক্যান রিপোর্টটি পড়া হয়েছে, সেখানে কিন্তু বলা আছে একটি সিস্ট আছে এবং সিস্টটি 5 সেন্টিমিটারের মতো। যে কোনো সিস্ট 5 সেন্টিমিটার হলে আমাদের কিন্তু চিকিৎসা লাগবে। এবং যেহেতু এই মেয়েটির একবার একটা ওভারি ফেলে দেওয়া হয়েছে, অতএব সবসময় আমাদের টার্গেট থাকবে ওষুধের মাধ্যমে তার এই সিস্টের চিকিৎসা। ওষুধ এবং ওষুধ মেডিসিন যতক্ষণ পর্যন্ত চেষ্টা করে পারা যায়। এটা ওয়ান কাইন্ড অফ ফাইট বলতে পারেন, কারণ আরেকটি ওভারি আমি ধরা মানেই তার ফার্টিলিটিকে আমি কম্প্রোমাইজ করতে পারলাম। আমি যতই বলি যে আমি ক্লিয়ার কাট করে ওভারিকে টাচ না করে অপারেশন করে আসার চেষ্টা করবো, কিন্তু আসলে সবসময় পারা যায় না, কোনো না কোনো ভাবে এটা ইন্টারাপশন হয়েই যায়। তাই ওনাকে বলবো যে একজন গাইনোকোলজিস্টকে এখনই দেখিয়ে ফেলুন। আমার কাছে মনে হয় যে কিছু ভালো ভালো চিকিৎসা এবং ওষুধ আছে যার মাধ্যমে এই সিস্ট গুলোকে ছোট করা সম্ভব। সেটি সাক্ষাতে আমরা আপনাকে দিব, আপনাকে আমরা ফলো আপে রাখবো এবং সিস্টটা একটু ছোট হয়ে গেলে 1 সেন্টিমিটারের মতো বা 1.5 সেন্টিমিটারের মতো ছোট হলেই কিন্তু আপনি আবার প্রেগন্যান্সির চেষ্টাটি করতে পারবেন। তাই ওনার কাছে অনুরোধ করতে, প্লিজ খুব আর্জেন্টলি একজন গাইনোকোলজিস্টকে আপনি দেখিয়ে নেন। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। পারভেজ খান লিখছে, তার মায়ের বয়স 55, হিমোগ্লোবিন 7 এবং ESR 0.81, 3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। এখন তার প্রতিদিন জ্বর আসে, 2 মাস যাবত কাশি রয়েছে, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে, খাওয়াতেও অরুচি। প্রফেসর মুস্তফা জামান। আমরা বলবো তার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কয়েকটি কারণে, একটু হিমোগ্লোবিন 7 এবং 3 ব্যাগ রক্ত দিয়েছেন। আমরা বলি সবসময় যে 3টি কারণে আসলে আমরা হিমোগ্লোবিন কম পাই বা রক্ত স্বল্পতা হয়ে থাকে। একটি হলো যে শরীর থেকে কোনো রক্ত যদি ঝরে পড়ে, কিন্তু তার যে বয়স, তার মাসিকের সমস্যা থাকার কথা নয়, কিন্তু কোনো কারণে রক্ত তৈরি কম হয় শরীরে, সে কারণে হতে পারে। আরেকটি হলো রক্ত তৈরি হয়ে ভেঙে যেতে পারে। কিন্তু 3 ব্যাগ রক্ত দেওয়ার পরে আমাদের মূল বিষয় কারণ তদন্ত করতে হলে তাকে কিছু পরীক্ষা করতে লাগবে। যেমন আমরা একটি পেরিফেরাল ব্লাড প্রিন্ট করব, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করব এবং সিরাম আয়রন প্রোফাইল করব। এগুলো ছাড়াও তার আরো কিছু কারণ উদ্ঘাটন করা লাগতে পারে, একটা আল্ট্রাসোনোগ্রাম করা লাগতে পারে এবং এগুলো করে তার কারণ খুঁজতে হবে। আপাতত যেহেতু রক্ত দেওয়া হয়েছে, আমি যেসব পরীক্ষাগুলো বলেছি সেগুলো পরীক্ষা করে দেখতে হবে শরীরে খারাপ কোনো রোগের উপস্থিতি আছে কিনা। ESR 81 মানে তার কোনো খারাপ রোগ আছে এবং জ্বর আসে, জ্বরের জন্য একটি অ্যান্টিবায়োটিক খাবেন, জিম্যাক্স 500 মিলিগ্রাম প্রতিদিন একটি করে খাবেন এবং ইউরিনে কিন্তু সংক্রমণ হতে পারে, একটি ইউরিন আরইমিও কিন্তু তিনি করতে পারেন, ওর সঙ্গে কালচার সেনসিটিভিটি। খাওয়ায় অরুচি আসছে কিন্তু হিমোগ্লোবিন কমের জন্য, সুতরাং হিমোগ্লোবিন যদি বাড়াতে পারি তার রুচি বেড়ে যাবে। আরেকটি বিষয়, তিনি, আমি বলবো যে শুধুমাত্র একজন ডাক্তার নয়, একটি মেডিকেল বোর্ডের প্রয়োজন হতে পারে। পরীক্ষাগুলো ভালো করে দেখে আমরা বিভিন্ন বিষয় ডিসিপ্লিনের কয়েকজন ডাক্তার মিলে বসে তার বিষয়টি তদন্ত করতে হবে। তবে প্রাথমিকভাবে আমি যেই পরীক্ষাগুলো বলেছি সেই পরীক্ষাগুলো করে তিনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা তার চিকিৎসকের সাথে সাক্ষাতে পরামর্শ করতে পারেন। ধন্যবাদ প্রফেসর মুস্তফা জামান। কান্তা আহমেদ লিখছে, তার বাচ্চার বয়স 17 মাস, টয়লেটে তিনি কৃমি দেখেছেন এবং ডাক্তার পরামর্শ দিয়েছে অ্যামলেক্স
খেতে, এটা কি খাওয়ানো যাবে কিনা আর কখন খাওয়াতে হবে? ডাক্তার আবু সাঈদ শিমুল, 1 মিনিট সময় আছে আমাদের কাছে। আসলে এটা এই বয়সে খাওয়ানো যায়, খুব বেশি সমস্যা না, কিন্তু তার চেয়ে ভালো হয় যদি আপনি ম্যালফিন অথবা ডেলেন্টিন এই সিরাপটা খান 1 চামচ করে। আজকে যদি খাওয়ান কিংবা আগামীকাল যদি খাওয়ান, তার 1 সপ্তাহ পরে আবার যদি খাবেন। এবং পরিবারের বড়রা এই যে অ্যালমেক্স এই ট্যাবলেটটা 400 মিলিগ্রাম, সেটা যেদিন খাবেন তার 1 সপ্তাহ পর খাবেন। এই জিনিসগুলো মানলে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা কৃমির অন্যান্য জিনিসগুলো যেগুলি আসে সেগুলো আসলে মানতে হবে, তাহলেই আসলে পুরোপুরি কৃমি থেকে আপনার বাচ্চা বা আপনার পরিবারের সবাই মুক্ত থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাঈদ শিমুল। একই সাথে ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী ও প্রফেসর মোস্তফা জামান আপনাকেও। দর্শকের সাথে আজ আমরা বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নেওয়ার আগে একটা কথা বলতে চাই, দয়া করে নিজেদের জীবনের অভ্যাস হিসাবে, অনুষঙ্গ হিসাবে, নিজের দেহের একটি অংশ হিসাবে মাস্কটি প্রতিদিন ব্যবহার করবেন। নিজেদের চলাচলে, পারস্পরিক আলাপচারিতায় কিংবা যে কোনোখানে মাস্ক মুখ থেকে নামাবেন না। এবং একই সাথে নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করার চেষ্টা করবেন। হয়তো আপনি অনেক বিত্ত বৈভবের মালিক, আপনার প্রচুর আছে, কিন্তু নিজের স্বাস্থ্য সচেতনতার জন্যই যদি ক্ষুদ্র বিনিয়োগটুকু এই মুহূর্তে আপনি না করেন, তবে ভবিষ্যৎ আপনার অপেক্ষা করবে কিনা তা একটা বিশাল প্রশ্ন হয়ে থেকে যাবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।